আজ পড়ছি শার্লক হোমস থেকে হিস্টোরিয়ার লাস্ট বাউ সিরিজের উইস্টেরিয়া লজ গল্পের দ্বিতীয় পর্ব। আগে শয়তান, ওয়াল্টার্স বলল। মূর্তিমান শয়তান হুজুর, জানালা ঠিক ওইখানেই ছিল। ঘরে আলো কমে আসছিল, চেয়ারে বসে একটা বই পড়ছিলাম। কেন জানি না হঠাৎ মুখ তুলে তাকাতেই একটা মুখ নিচের খড়খড়ি দিয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি ভয়ঙ্কর সে মুখ! মিস্টার বেন্স বললেন, ছি ছি ওয়াল্টার্স, এই কি পুলিশের কনস্টেবলের মতো কথা? আগে স্যার তা তো জানি, কিন্তু বলবো কি স্যার, ভীষণ ঘাবড়ে গিয়েছিলাম। অস্বীকার করে লাভ নেই, না কালো না সাদা না আমার জানা কোনো রঙের, ভুতুড়ে মেটে রঙের ওপর দুধ ছোটা। আর কি প্রকাণ্ড! আর জন্তুর মতো সাদা সাদা দুসারি দাঁত, গোল গোল বড় বড় চোখ। বলবো কি স্যার, যতক্ষণ ছিল একটা আঙ্গুল পর্যন্ত নাড়াতে পারিনি। শেষ পর্যন্ত যখন চলে গেল দৌড়ে গেলাম ঝোপটা পার হয়ে, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ আর তার দেখা পাইনি। দেখো ওয়াল্টার্স, তোমায় যদি ভালো লোক বলে না জানতাম তাহলে এজন্যে তোমার নামে কালির আঁচড় পড়ত। আর সত্যিই যদি ও মূর্তিমান শয়তান হয়ে থাকে, তো ওকে পাকড়াও করতে না পারার জন্যে কোনো কর্তব্যরত কনস্টেবলের কখনোই ঈশ্বরকে ধন্যবাদ দেয়া সাজে না। মিস্টার বেন্স রূঢ় স্বরে বললেন। হোমস মুচকি হেসে বললেন, এর সমাধান তো খুবই সহজ। ছোট পকেট লণ্ঠনটা জেলে নিয়ে ঘাসটা একটু পরীক্ষা করে হোমস বললেন, 12 নম্বর জুতো। তার শরীরটা যদি ওই অনুপাতে হয় তাহলে সে নিশ্চয়ই দৈত্যাকার হবে বই কি। গম্ভীর মুখে চিন্তাগ্রস্তভাবে ইন্সপেক্টর বললেন, মিস্টার হোমস চলুন আপনাকে বাড়িটা ঘুরিয়ে দেখাই। মোমবাতি হাতে ঘর থেকে ঘুরতে ঘুরতে বেন্স বললেন, এগুলোয় কিছু নেই, শুধু কয়েকটা ছোটোখাটো জিনিস, পাইপ কয়েকটা, খান কতক নভেল, তার 2টি স্পেনীয় ভাষায়, একটা রিভলভার আর একটা গিটার। এই হলো ওদের নিজস্ব সম্পত্তি। মোমবাতি হাতে ঘর থেকে ঘুরতে ঘুরতে মিস্টার বেন্স বললেন, মিস্টার হোমস চলুন এবার রান্নাঘরে আপনার দৃষ্টি আকর্ষণ করব। একটা অদ্ভুত জিনিসের উপর তিনি মোমবাতির আলো ফেললেন। সেটা এমন কোকড়ানো আর শুকিয়ে যাওয়া যে কি যে ছিল তা বলা কঠিন। শুধু বলা যায় কালো আর চামড়া সর্বস্ব কোনো বামন আকৃতি মানুষের সঙ্গে খানিকটা মিল আছে। প্রথম অবস্থায় পরীক্ষায় মনে হলো কোনো নিগ্রো শিশুর মমি, তারপর মনে হলো হয়তো খুব প্রাচীন এক জাতের বানর দুমড়ে পাকিয়ে এই অবস্থায় এসেছে। শেষ পর্যন্ত আমার মনে সন্দেহ রয়ে গেল আদৌ একটা কোনো জন্তু বা মানুষ কিনা এই নিয়ে। একজোড়া সাদা ঝিনুক এর মাঝখানে লাগানো। হোমস উল্লাসে চিৎকার করে উঠে বললেন, চিত্তাকর্ষক, চিত্তাকর্ষক! ভুতুড়ে নিদর্শনটার দিকে উকি দিয়ে হোমস বললেন, আচ্ছা আর কিছু? নীরবে মিস্টার বেন্স বেসিনটার কাছে গিয়ে মোমবাতিটা ধরলেন। একটা প্রকাণ্ড সাদা রঙের পাখি, অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত নিষ্ঠুরভাবে টুকরো টুকরো করে ছড়ানো, পালকগুলো লেগে আছে তখনও। বিচ্ছিন্ন মুন্ডুটায় লাগানো কঞ্চিটার দিকে হোমস ইঙ্গিত করে বললেন, সাদা মোরগ। ভারী চিত্তাকর্ষক, সত্যি ভারী অদ্ভুত। সবচেয়ে অদ্ভুত বস্তুটি বেঞ্চ রেখে দিয়েছিলেন সব শেষে দেখাবেন বলে। বেসিনটার তলা থেকে একটা দস্তার পাত্র বেরিয়ে এলো। খানিকটা রক্ত ছিল পাত্রটায়। টেবিলের উপর একটা বারকোষের মতো পাত্রে কয়েকটা ভাঙা ভাঙা হাড়ের টুকরো ছিল। সেই পাত্রটা তুলে নিয়ে বললেন, একটা প্রাণীকে হত্যা করা হয়েছে এবং একটা প্রাণীকে পুড়িয়ে ফেলা হয়েছে। এসবই আমরা আগুন থেকে উদ্ধার করেছি। আজ সকালে একজন ডাক্তারকে ডেকে এনে দেখিয়েছিলাম। তিনি বললেন এগুলো মানুষের নয়। হোমস হাসলেন, হাতে হাত ঘষতে ঘষতে বললেন, এমন একটা বৈশিষ্ট্যপূর্ণ মামলার জন্যে আপনাকে বাহবা দিচ্ছি ইন্সপেক্টর। কিছু না মনে করলে বলি, যেটুকু সীমিত সুযোগ তার থেকে আপনার ক্ষমতা বেশি। বেন্সের চোখ দুটো ঝলমল করে উঠল। তিনি বললেন, ঠিক বলেছেন মিস্টার হোমস। মফস্বলে পড়ে থেকে আমরা মার খাচ্ছি, এরকম একটা মামলায় খানিকটা যে সুযোগ পাওয়া গেছে, আশা করছি সে সুযোগ আমি গ্রহণ করতে পারবো। এগুলো কিসের হার বলে আপনার মনে হয়?
হোমস বললেন, কোনো ভেড়া বা ছাগলের বাচ্চার? বেন্স বললেন, আর সাদা মোরগটা সম্বন্ধে আপনার ধারণা কি? হোমস মন্তব্য করলেন, আশ্চর্য মিস্টার বেন্স, অতি আশ্চর্য। এমন অদ্ভুত ব্যাপার অতি অল্পই দেখা যায়। আগে যা বলেছেন। বেন্স গদগদ স্বরে বললেন, আমার মতো করে আমি কাজ করছি, একাই করব। এর কৃতিত্ব আমি একাই নিতে চাই মিস্টার হোমস। আপনার তো অনেক নাম হয়ে গেছে, আমার এখনো বাকি। খুব খুশি হব যদি শেষ পর্যন্ত দাবি করতে পারি যে আপনার বিনা সাহায্যেই আমি এই সমস্যার সমাধান করতে পারি। হোমস খুশির হাসি হেসে বললেন, বেশ তো ইন্সপেক্টর, তাই হোক। আপনি আপনার পথে চলুন, আর আমি আমার পথে চলি। তবে আমি কতটা জানতে পেরেছি তা আপনি যখনই জিজ্ঞাসা করবেন জানতে পারবেন। বেশ কয়েকদিন কেটে গেল। হোমস রহস্যভেদের জন্য নানা জায়গায় ঘোরাফেরা করতে লাগলেন। কখনো নিজের মধ্যে নিজে ডুবে রইলেন। এই ঘোরাফেরার মধ্যে তার কখনো সখনো ইন্সপেক্টর বেন্সের সঙ্গে কয়েকবার দেখা হয়েছে। তবে মামলাটার সম্বন্ধে কোনো কথা হয়নি। কিন্তু হত্যাকাণ্ডের 10 দিনের মাথায় খবরের কাগজ খুলে বড় বড় হেডলাইনে একটা খবর পড়ে শার্লক হোমস চমকে উঠলেন। অক্সফোর্ড রহস্যের একটি সমাধান, আসামি সন্দেহে এক ব্যক্তি গ্রেপ্তার। যেন ছোবল খেয়েছেন হোমস। ওয়াটসনকে বলে উঠলেন, কি সর্বনাশ, বলো কি, বেন্স পাকড়েছে তাকে? ওয়াটসন বললেন, তাই তো মনে হচ্ছে। এই বলে ওয়াটসন নিম্নলিখিত কাগজের খবরটা সম্বন্ধে মিস্টার বেন্সের সঙ্গে দেখা করলেন। বেন্স বললেন, আমার পদ্ধতি আলাদা, আপনার পদ্ধতি আপনার, আমারটা আমার। হোমস তাকে সতর্ক করে দিয়ে বললেন, সাবধান, আপনার বিপদ আসন্ন। বেন্স বললেন, তবে আমি যেসব খবর পাবো সেগুলো আপনি সর্বদাই জানতে পারবেন। লোকটা একেবারে বর্বর। তার যেমন আসরিক শক্তি তেমনি শয়তানি বুদ্ধি। ধরা দেবার আগে আমাদের কনস্টেবল ডাউনিং এর বুড়ো আঙ্গুলটা কামড়ে প্রায় আলাদা করে ফেলেছে। আর এক বর্ণ ইংরেজি বলতে পারে না, ফলে ঘোত শব্দ ছাড়া আর কিছুই তার থেকে পাওয়া যায়নি। হোমস বললেন, কিন্তু সেই যে তার ভূতপূর্ব মনিবকে হত্যা করেছে এমন প্রমাণ আপনি পেয়েছেন? বেন্স বললেন, তা তো আমি বলিনি মিস্টার হোমস, আমাদের পদ্ধতি আলাদা। আপনি আপনার মতো এগোন, আমি আমার মতো এগোবো, সেই কথাই তো হয়েছে। শার্লক হোমস আর ওয়াটসন চলে এলেন। ঘরে ফিরে এসে বললেন, বসো ওয়াটসন, ওই চেয়ারটায়। এ পর্যন্ত কত কি জানতে পেরেছি তোমায় বলি, কারণ তোমার সাহায্যের প্রয়োজন হতে পারে। ঘটনাটা যেভাবে এগিয়েছে তা গোড়া থেকে শোনো। মূল বিষয়গুলো সহজ সরল হলেও ধরপাকড়ের ব্যাপারে আশ্চর্য রকমের অসুবিধা দেখা দিচ্ছে। গার্সিয়ার মৃত্যুর দিন সন্ধেবেলা যে চিরকুটটা তার কাছে এসেছিল, শুরু করা যাক সেই ঘটনা থেকে। বেন্স যে মনে করেছে গার্সিয়ার ভৃত্য এ ব্যাপারের সঙ্গে জড়িত, সেটা উপেক্ষা করেই আমরা এগোবো। ওর প্রমাণ হলো এক্লেসকে নিমন্ত্রণ করে গার্সিয়াই, এবং এই নিমন্ত্রণের একমাত্র উদ্দেশ্য যা হতে পারে তা হলো একটা অ্যালিবাই তৈরি করা। সুতরাং দেখা যাচ্ছে যে গার্সিয়াই আপাত দৃষ্টিতে কোনো কুমতলব, বলছি এই জন্যে যে তা না হলে কেউ অমন অ্যালিবাই তৈরির জন্য ব্যস্ত হতেন না। সেক্ষেত্রে কার পক্ষে তাকে হত্যা করা সম্ভব? সেই ব্যক্তির পক্ষেই নিশ্চয়ই যার বিরুদ্ধে তিনি অ্যালিবাই তৈরির চেষ্টায় ছিলেন। এখন আমরা গার্সিয়ার বাড়ির লোকজনদের অন্তর্ধানের একটা কারণ দেখতে পাচ্ছি। নিশ্চয়ই তারাও তার সঙ্গে একযোগে আমাদের অজানা সেই একই অপরাধী। ঘটনাটা যদি গার্সিয়ার ফিরে আসবার পরে ঘটে থাকে, তাহলে যে কোনো সন্দেহই ওই ইংরেজ ভদ্রলোকের সাক্ষীতে বানচাল হয়ে যাবে। আর তাহলে আর কোনো ভয় থাকবে না, কিন্তু প্রচুর বিপদের ঝুঁকি এর মধ্যে। এবং যদি একটা সাক্ষীতে বানচাল হয়ে যাবে, আর তাহলে আর কোনো ভয় থাকবে না, কিন্তু প্রচুর বিপদের ঝুঁকি এর মধ্যে। এবং যদি একটা বিশেষ সময়ের মধ্যে গার্সিয়া না ফেরেন, তাহলে বুঝতে হবে তাকে বলি হতে হয়েছে। সেক্ষেত্রে তার দুই সঙ্গীর পক্ষে কোনো পূর্ব নির্দিষ্ট গোপন আস্তানায় গিয়ে তদন্তের হাত এড়ানো এবং পরবর্তীকালে আবার নতুন করে চেষ্টা করা সম্ভব হবে। ঘটনাগুলো দিব্যি খাপ খাইয়ে যাচ্ছে।
জটিল বিষয়গুলো এবার ওয়াটসনের মনে হলো এই সহজ ব্যাপারটা কেন এতক্ষণ বুঝতে পারেননি। জিজ্ঞাসা করলেন, আচ্ছা, ভৃত্যটির ফিরে আসবার কারণ কি হতে পারে? হোমস বললেন, মনে হয় তাড়াহুড়োতে কোনো মূল্যবান জিনিস ফেলে গিয়েছিল। যাই হোক, এবার আসা যাক ডিনারের সময় গার্সিয়াকে লেখা চিঠির কথা। এ থেকে অপর দিকের এক সহকারীর ইঙ্গিত পাওয়া যায়। প্রথমে এসে যখন গাছপালার সন্ধানে ঘুরে বেড়াতাম, তার মধ্যে এখানকার বড় বড় বাড়িগুলোর মধ্যে খোঁজ নিয়েছিলাম এবং সেই সঙ্গে সেই সব বাড়ির বাসিন্দাদের সম্বন্ধেও খবর নিয়েছিলাম। আমি কেবল একটা বাড়ি বিশেষ করে আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। সেটা হলো হাইগেবল, এর সুবিখ্যাত রাজা চার্লসের আমলের প্রকাণ্ড বাড়িটা। বাড়িটা হলো অক্সফোর্ডের ওপারে মাইলখানেক আর ঘটনাস্থল থেকে ৮ মাইলের কম দূরে। কিন্তু গেবলসের মিস্টার হেন্ডারসন সব দিক দিয়ে আমাকে কৌতূহলী করে তুলেছে। তার পক্ষে সব রকম অ্যাডভেঞ্চার সম্ভব, তাই আমি বাড়ির লোকজনদের উপর লক্ষ্য রেখেছিলাম। অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ ওরা, এবং স্বয়ং কর্তাটি আবার তাদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট। একটা কাজ চালানো গোছের ছুতোয় আমি তার সঙ্গে দেখা করি, কিন্তু তার গভীর চিন্তাকুল চোখ দেখে বুঝতে অসুবিধা হয়নি যে আমার উদ্দেশ্য তিনি বুঝতে পেরেছেন। 50 বছরের শক্ত সমর্থ মানুষ তিনি। কাগজের মতো সাদা মুখের আড়ালে রক্তচ্ছলতা স্পষ্ট, শরীর একেবারে চাবুকের মতো। লিউকাস হলেন তার সেক্রেটারি ও বন্ধুও বটে। নিঃসন্দেহে তিনি বিদেশি, গায়ের রং ঘোর বাদামি। লোকটি ধূর্ত এবং কথাবার্তায় মোলায়েম হলেও তাতে বিষ আছে। দেখো ওয়াটসন, ইতিমধ্যে আমরা 2 শ্রেণীর বিদেশির সংস্পর্শে এসেছি। একটা হলো উইস্টেরিয়া লজে আর একটা হাইগেবলসে। দেখছো তো ফাঁকগুলো কেমন ভরাট হয়ে আসছে। এই 2 ব্যক্তি পরস্পরের বিশ্বাসভাজন। এরাই হলেন এই গৃহস্থালির কেন্দ্রস্বরূপ। কিন্তু এরা ছাড়াও আরও একজন আছেন যার গুরুত্ব আমাদের কাছে আপাতত অনেক বেশি। হেন্ডারসনের 2 মেয়ে, বয়স 11 আর 13। তাদের অভিভাবিকার নাম মিস বার্নেট, ভদ্রমহিলা ইংরেজ, বয়স 40-এর মতো, আর আছে ওদের এক বিশ্বাসভাজন ভৃত্য। এসব খবর আমি পাই খানিকটা গ্রামের গুজব থেকে আর খানিক পর্যবেক্ষণ এবং হাইগেবলের কর্মচ্যুত মালি জন ওয়ার্নারের কাছ থেকে। বদমেজাজি মিস্টার হেন্ডারসন 1 বছর বাদে বাড়ি ফিরে তাকে ছাড়িয়ে দেয়। অদ্ভুত লোক ওরও ওয়াটসন। বাড়িটার 2টো ডানা, একটা ডানায় থাকে ভৃত্যেরা আর অন্যটায় পরিবারের সকলে। দুটোর মধ্যে যোগসূত্র নেই, কেবলমাত্র হেন্ডারসনের নিজস্ব ভৃত্য ছাড়া। একটা দরজা হলো এই 2টো ডানার সংযোগস্থল। জিনিসপত্রে সব সেই পর্যন্ত আসে, তার এদিকে নয়। অভিভাবিকা আর তার 2 মেয়ে বড়জোর বাগান পর্যন্ত। তার বেশি বাড়ি থেকে বেরোতে পারে না। ভৃত্যমহলে গুজব, কোনো একটা বিষয়ে তাদের মনিবের ভয়ঙ্কর ভয়। কখনো একা বেরোন না, সেক্রেটারি সঙ্গে থাকে ছায়ার মতো। 2 বার হেন্ডারসন লোকজনকে চাবুক মেরেছেন এবং শেষ পর্যন্ত ক্ষতিপূরণ হিসেবে বহু টাকা খেসারত দিয়ে তবে আইনের কবল থেকে বেঁচেছেন। এবার ওয়াটসন এসো, এই নতুন খবরের পরিপ্রেক্ষিতে আমরা পরিস্থিতিটা বোঝবার চেষ্টা করি। ধরে নিতে পারি যে চিরকুটটা এই অদ্ভুত বাড়িটা থেকে এসেছিল এবং তাতে করে গার্সিয়াকে কোনো সুনির্দিষ্ট কাজের ভার দেওয়া হয়েছিল। চিরকুটটা লিখেছিল কে? শহরের কোনো মানুষ, স্ত্রীলোকও বটে। অতএব অভিভাবিকা শ্রীমতী গার্নেট ছাড়া আর কে? সমস্ত যুক্তি যেন ওই একই দিকে নির্দেশ দিচ্ছে। যাই হোক, একটা ঠিক ধরে নিয়ে অগ্রসর হয়ে দেখা যেতে পারে কোথায় পৌঁছানো যায়। এবং শ্রীমতী বার্নেটের যা বয়স এবং যেরকম চরিত্র, তাতে একথা নিশ্চিত যে প্রথমটায় যা ভেবেছিলাম এর মধ্যে প্রেমের ব্যাপার আছে সে ধারণা একেবারেই বর্জনীয়। চিঠিটা তার লেখা হয়ে থাকলে ধরা যেতে পারে যে গার্সিয়ার বন্ধু ও সহকর্মী। সেক্ষেত্রে গার্সিয়ার মৃত্যুর সংবাদ শোনবার পর তিনি কি করবেন? যদি কোনো অপকর্মের ফলে তার মৃত্যু হয়ে থাকে তাহলে তিনি মুখ খুলবেন না। সেক্ষেত্রেও
যারা তাকে হত্যা করেছে বা তাদের ওপর তার তিক্ততা ও বিদ্বেষ ভাব থেকে যাবে এবং ধরা যেতে পারে তিনি প্রতিশোধের ব্যাপারে সাধ্যমতো সাহায্য করবেন। তার সঙ্গে দেখা করলে কোনো সাহায্য পাওয়া যেতে পারে কি? আমার প্রথম চিন্তা হলো এই, কিন্তু এখন আবার আরেকটা অত্যন্ত অশুভ সংবাদ। সেই খুনের রাতের পর থেকে আর শ্রীমতী বার্নেটকে দেখা যায়নি। একেবারে যেন উধাও হয়ে গেছেন। তিনি কি জীবিত, নাকি যে বন্ধুকে তিনি ডেকেছিলেন তার সঙ্গে তার নিজেরও মৃত্যু হয়েছে, নাকি সেই থেকে তিনি বন্দী? এরকম পরিস্থিতি বেশি দিন থাকতে দেওয়া যায় না। আইনের সাহায্য পাওয়া যাবে না, কারণ ম্যাজিস্ট্রেটের কাছে ব্যাপারটা আজগুবি বলে মনে হবে। তার চেয়ে আমি যখন জানি তার ঘর কোনটা, অতএব চলো তুমি আর আমি আজ রাতে গিয়ে দেখি যদি রহস্যের ভিতরে পৌঁছতে পারি। অবশ্য বেশ তৈরি হয়েই আমাদের যেতে হবে। ওয়াটসন এই লোভনীয় প্রস্তাবে রাজি হলেন। বেলা 5টা, মার্চ মাসের ছায়া নামতে শুরু করেছে। এমন সময় এক গ্রাম্য ব্যক্তি অত্যন্ত উত্তেজিত হয়ে দৌড়াতে দৌড়াতে এসে ওয়াটসনদের ঘরে প্রবেশ করল। হাঁপাতে হাঁপাতে বলল, ওরা চলে গেছে মিস্টার হোমস, শেষ ট্রেন চলে গেছে। তবে ভদ্রমহিলাটি পালিয়ে এসেছেন, নিচে আছেন। একটা গাড়ি করে আমি তাকে নিয়ে এসেছি। সোৎসাহে হোমস বললেন, চমৎকার চমৎকার ওয়ান্ডার। বলে তিনি এক লাফে দাঁড়িয়ে উঠলেন। বললেন, ওয়াটসন, ফাঁকগুলো ক্রমশ ভরাট হয়ে আসছে। গাড়ির কাছে গিয়ে দেখা গেল এক মহিলা অত্যধিক পরিশ্রমে প্রায় অজ্ঞান হয়ে পড়েছেন। শুকনো মুখে চোখে কোনো বিয়োগান্ত নাটকের চিহ্ন। মাথাটা অবশ হয়ে বুকের কাছে ঝুঁকে পড়েছিল। মাথা তুলে নিষ্প্রভ চোখে আমার দিকে তাকাতে দেখলাম। চোখের মণি দুটো বাদামি, দু চোখের মাঝখানে যেন দুটি বিন্দু বোঝা গেল। তাকে আফিম খাওয়ানো হয়েছিল। হোমসের দূত কর্মচ্যুত মালিটি বলল, মিস্টার হোমস, যেমন বলেছিলেন সেইভাবেই গেটটার উপর নজর রেখেছিলাম। গাড়িটা বেরিয়ে গেলে সেটার পেছন পেছন গিয়ে আমি স্টেশনে পৌঁছই। তাকে দেখে মনে হচ্ছিল যেন ঘুমের ঘোরে চলেছেন, কিন্তু যখন তারা তাকে ট্রেনে তুলতে যাবে ততক্ষণে তার মধ্যে চেতনা ফিরে এসেছে। বাধা দিতে লাগলেন। জোর করে ওরা তাকে কামড়ায় তুলল। আবার তিনি পেছিয়ে এলেন। তখনই আমি এগিয়ে এসে তার হাত ধরে নামিয়ে একটা গাড়িতে তুলে নিয়ে এলাম এখানে। যে মুখটা তখন আমি সেই কামরায় দেখেছিলাম, সে আমি কোনোদিনই ভুলতে পারবো না। সে যদি আমার শত্রু হয় তাহলে নির্ঘাত আমার দিন ফুরিয়ে এসেছে। 2 কাপ খুব কড়া কফি খাওয়াবার পর ভদ্রমহিলার আফিমের নেশা কেটে গেল। মিস্টার বেন্সকে ডেকে এনে মিস্টার হোমস সব ঘটনা জানালেন। মিস্টার বেন্স বললেন, আমি ইচ্ছে করেই হেন্ডারসনকে গ্রেপ্তার করলাম, যাতে আসল অপরাধী বুঝতে পারে তার ওপর থেকে দৃষ্টি সরে গেছে। ঠিক এই ঘটনায় আমি চাইছিলাম। আমিও গোড়া থেকে এই সূত্র ধরে এগোচ্ছিলাম। আপনি যখন গেবলসের ঝোপের মধ্যে গুড়ি মেরে এগোচ্ছিলেন, আমি তখন ওখানকার একটা গাছের ওপরে, সেখান থেকে দেখতে পাচ্ছিলাম আপনাকে। প্রশ্নটা তখন শুধু এই দাঁড়িয়েছিল, প্রমাণটা কে আগে সংগ্রহ করতে পারবে। তারপর একটু থেমে বেন্স বললেন, আমি জানতাম সেই সুযোগও ও পালাবার চেষ্টা করবে এবং মিসেস গার্নেটকে উদ্ধার করার সুযোগ দেব। ইন্সপেক্টরের কাঁধে হাত রাখলেন হোমস। বললেন, আপনার কাজে আপনি প্রচুর উন্নতি করবেন মিস্টার বেন্স। আপনার মধ্যে ইনটুইশন আছে। খুশিতে উদ্ভাসিত হয়ে বেন্স বললেন, সারা সপ্তাহটাই একজন পুলিশ সাধারণ নাগরিকের বেশি স্টেশনে পাহারা দিচ্ছিল। তার কাজ ছিল হাইগেবলের লোকদের চোখে চোখে রাখা। কিন্তু যখন মিসেস গার্নেট পালিয়ে এলেন, নিশ্চয়ই সে খুব হতভম্ব হয়ে গিয়েছিল। যাই হোক, আপনার লোক যখন তাকে উদ্ধার করল, তখন আর সব ভালো যার শেষ ভালো। তা সাক্ষ্য না পেলে ওদের হাজতে পুরতে পারছি না, এটা তো ঠিক। সুতরাং যত তাড়াতাড়ি সে সাক্ষ্য পেত ততই ভালো। ইন্সপেক্টর বললেন, হেন্ডারসন হলো ডন মুরিল, একসময় যাকে বলা হতো সান পেড্রোর বাঘ। হোমসের এক ঝলকে তার সমস্ত কীর্তি মনে পড়ে গেল। সভ্য বলে দাবি করে এমন যে কোনো দেশের অত্যাচারী শাসকদের মধ্যে সবচেয়ে রক্তপিপাসু হিসেবে সে কুখ্যাত। সে ছিল অত্যন্ত বলিষ্ঠ, একান্ত নির্ভীক এবং প্রচুর উৎসাহী। এমন অনেক কিছু তার মধ্যে ছিল
যার বলে সে দীর্ঘ 10-12 বছর সমস্ত প্রজাদের ওপর তার কুৎসিত অপরাধের বোঝা চাপিয়ে রেখেছিল। মধ্য আমেরিকার সর্বত্রই তার নামে রীতিমতো আতঙ্কের সঞ্চার হতো। বেন্স বললেন, আগে হ্যাঁ, সান পেড্রোর বাঘ। খোঁজ করলে জানতে পারবেন সান পেড্রোর জাতীয় পতাকার রং হলো সবুজ আর সাদা। চিঠিতে যেমনটি উল্লেখ ছিল। পরিচয় দিচ্ছিলেন হেন্ডারসন বলে বটে, কিন্তু প্যারিস, রোম, ম্যাড্রিড থেকে বার্সেলোনা, 1886 খ্রিস্টাব্দ, যেখানে যেখানে তার জাহাজ গেছিল সব জায়গায় খোঁজ করে আমি তার পরিচয় সংগ্রহ করেছি। তখন থেকেই তারা প্রতিশোধের জন্যে ইতিমধ্যে শ্রীমতী বার্নেট উঠে বসেছিলেন। খুব মন দিয়ে এই কথাবার্তা শুনছিলেন তিনি। বললেন, ওকে তারা খুঁজে বার করেছে বছরখানেক হলো, এবং ইতিমধ্যেই একবার ওকে হত্যার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আবার মহাপ্রাণ গার্সিয়াকে প্রাণ দিতে হলো, অথচ বদমাসটা রয়ে গেল অক্ষত। তার শীর্ণ দুটি হাত ছটফট করতে করতে ঘৃণার আতিশয্যে তার ক্লিষ্ট মুখমণ্ডলে কুঞ্চান দেখা দিল। হোমস জিজ্ঞাসা করলেন, কিন্তু মিসেস বার্নেট, কেমন করে আপনি এমন একটা খুন খারাপের মধ্যে জড়িয়ে পড়লেন, ইংরেজ মহিলা হয়ে? মহিলাটি বললেন, এছাড়া প্রতিশোধের আর কোনো উপায় ছিল না। বহু বছর আগে সান পেড্রোতে যে রক্তের নদী বয়ে গিয়েছিল, বা জাহাজ ভর্তি যত ধনরত্ন এই লোকটা চুরি করেছিল, তা নিয়ে ইংল্যান্ডের আইনের কিসের মাথা ব্যথা? এসব তো আপনাদের কাছে গুহায় স্তরের অপরাধ ছাড়া আর কিছু নয়, কিন্তু জানি আমরা, এ সত্য আমরা জেনেছি অনেক দুঃখ পেয়ে, অনেক যন্ত্রণা সহ্য করে। হোমস বললেন, আপনি যা বলছেন নিঃসন্দেহে তা সত্য। তার অত্যাচারের কথা আমি শুনেছি, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি কিভাবে তার কুনজরে পড়লেন? সব বলছি। মহিলাটা বললেন, যাকেই ওর ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে বলে মনে হয়েছে, তাকেই সে যে কোনো অছিলায় হত্যা করেছে। আমার স্বামী, হ্যাঁ, তার আসল নাম সিনোরা ভিক্টর ডুরন্ডো, ছিলেন সান পেড্রোর লন্ডনস্থ মন্ত্রী। সেখানেই আমাদের দেখা ও বিবাহ হয়। দুঃখের বিষয় মুরিলো তার মহৎ গুণের কথা শোনে, আর কোনো উছিলায় তাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করায়। ভাগ্যলিপির পূর্বাভাস পেয়েই তিনি সেদিন আমায় সঙ্গে নেননি। তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়। কেবল একটা মাসোহারা আর ভগ্ন হৃদয় মাত্র সম্বল। এখন পতন হলো অত্যাচারীর। যেভাবে বললেন ঠিক সেইভাবেই সে পালালো, কিন্তু যাদের সর্বনাশ সে করেছে, যাদের প্রিয়জন তার হাতে অত্যাচারিত ও নিহত হয়েছে, এখানেই তারা তাকে ছেড়ে দিতে রাজি নয়। একত্র হয়ে তারা এক সম্প্রদায় গঠন করে। এই সম্প্রদায়ের কাজ শেষ হবে না যতদিন না প্রতিশোধ নেওয়া হচ্ছে। এই ছদ্ম পরিচয়ে হেন্ডারসনকে সেই বিতাড়িত অত্যাচারী বলে শনাক্ত করার পর আমার কাজ হয়েছিল তার সংসারে অভিভাবিকা হয়ে প্রবেশ করা। তাই ধারণাটি ছিল না যে এই যে স্ত্রীলোকটিকে সে রোজ দুবেলা খাওয়ার সময় দেখতে পাচ্ছে, তারই স্বামীকে সে মাত্র 1 ঘন্টার নোটিসে মহাকালে মিশিয়ে দিয়েছিল। ওর সঙ্গে হেসে কথা বলেছি, ওর সন্তানদের প্রতি আমার কর্তব্য করেছি, আর সুযোগের অপেক্ষায় রয়েছি। প্যারিসে একবার ওকে হত্যার চেষ্টা হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। অনুসরণকারীদের ফাঁকি দেবার উদ্দেশ্যে অনেক আঁকাবাঁকা পথে অত্যন্ত তড়িঘড়ি সে আমাদের নিয়ে ইউরোপের ওপর দিয়ে চলতে চলতে শেষ পর্যন্ত ইংল্যান্ডে এসে সর্বপ্রথম এই বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু তার বিচারের ভার যারা নিয়েছে, এখানেও তারা ছিল প্রতীক্ষায়। গার্সিয়া ছিল সান পেড্রোর প্রাক্তন সর্বশ্রেষ্ঠ ব্যক্তির সন্তান 2, অত্যন্ত বিশ্বস্ত দরিদ্রতম ব্যক্তির সঙ্গে সে ছিল শয়তানটার প্রতীক্ষায়। দিনের বেলায় কিছু করা যাবে না, কারণ মুরিলো যথাসম্ভব সাবধানে থাকত, এবং তার উপগ্রহ লিউকাসকে, যখন ক্ষমতায় তার নাম তখন ছিল লোপেজ, সঙ্গে না করে সে বেরোতো না। কিন্তু রাতে সে একা থাকত। প্রতিশোধের সুযোগ তখনই। এ ব্যাপারটা পূর্ব নির্দিষ্ট। সন্ধ্যায় আমি আমার বন্ধুটিকে জানিয়ে দিই, আর লোকটা সর্বদাই সাবধানে থাকতো আর ঘন ঘন ঘর পাল্টাতো। আমার কাজ ছিল লক্ষ্য রাখা যেন দরজাটা খোলা থাকে, আর রাস্তার দিকের একটা জানালায় সবুজ আর সাদা আলোর সংকেত করে জানিয়ে দেয়া। পথ পরিষ্কার না থাকলে সেদিনের মতো কাজটা স্থগিত থাকবে। কিন্তু সব ব্যবস্থায় ব্যর্থ হলো। কি করে যেন ওর সেক্রেটারি লোপেজের আমার ওপর সন্দেহ হয়।
চিঠিটা লেখা শেষ করতেই সে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। সে আর তার মনিব তখন আমায় টানতে টানতে আমায় ঘরে নিয়ে আসে আর প্রতারক হিসেবে আমার বিচার করে। তক্ষুনি ওরা আমাকে আমার উপর ছুরি বসিয়ে দিত যদি ধরা পড়ার ভয় না থাকতো। অনেক তর্ক বিতর্কের পর তারা সিদ্ধান্তে এলো যে সে কাজ অত্যন্ত বিপজ্জনক হবে, কিন্তু ঠিক করলো এবার গার্সিয়াকে একেবারে পথ থেকে সরিয়ে ফেলবে। ওরা আমার মুখে ঠুলি পড়ে দিল যাতে কথা বলতে না পারি। তারপর মুরিলো আমার হাত ভয়ঙ্করভাবে মোচড়াতে লাগলো যতক্ষণ না আমি গার্সিয়ার ঠিকানাটাও দিলাম। তখন যদি জানতাম এর ফলে গার্সিয়ার কি পরিণতি হবে, শপথ করে বলছি আমার হাতটা মোচড়াতে মোচড়াতে একেবারে খসিয়ে নিলেও ঠিকানাটা আমি দিতাম না। আমার লেখা চিরকুটটায় লোপেজ ঠিকানাটা লিখল, তার শার্টের হাতার বোতাম দিয়ে সিলমোহর করল, তারপর জোস নামে ভৃত্যের হাতে পাঠিয়ে দিল। কিভাবে ওরা তাকে হত্যা করলো জানি না, তবে আমি জানি হত্যা করেছে মুরিলো, কারণ লোপেজ তখন আমার পাহারায় ছিল। মনে হয় যে ঝোপটার পাশ দিয়ে রাস্তা, সেটার পেছনে সে অপেক্ষা করছিল। তারপর যেতে দেখে আঘাত করেছে। প্রথমটায় ওরা ঠিক করেছিল তাকে ভিতরে আসতে দেবে, তারপর ডাকাত বলে হত্যা করবে, কিন্তু তারপর তাদের মনে হলো সেক্ষেত্রে তদন্ত হলে হয়তো তাদের আসল পরিচয় সকলের সামনে ফাঁস হয়ে যাবে। অথচ গার্সিয়ার মৃত্যু করে রাখা হলো। অত্যন্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয় দেখানো হলো, অত্যন্ত নির্মম অত্যাচার করে আমার মনোবল নষ্ট করার উদ্দেশ্যে। এই ক্ষতি চিহ্ন দেখুন আমার কাঁধে, আর কত আঘাতের চিহ্ন দুই হাতে। আর যে মুহূর্তে জানালা দিয়ে চেঁচাবার চেষ্টা করেছিলাম আমার মুখে ঠুলি গুজে দেওয়া হয়েছিল। এই নিষ্ঠুরতা চলল 5 দিন ধরে। খাবার যা পেতাম তাতে কোনো রকমে জীবন ধারণ সম্ভব। আজ একটু ভালো লাঞ্চ দিয়েছিল, কিন্তু খাওয়া মাত্র বুঝতে পারলাম যে আমায় ওষুধ খাইয়েছে। কতকটা স্বপ্নের ঘড়ি যেন মনে হলো আমাকে খানিকটা হাতে ধরে খানিকটা তুলে নিয়ে ঘোড়ার গাড়িতে তোলা হচ্ছে। ট্রেনে যখন তুলছে তখনও আমার সেই একই অবস্থা। তারপর যখন চাকাগুলো চলতে শুরু করেছে কেবলমাত্র তখনই আমার খেয়াল হলো যে আমার স্বাধীনতা এখন আমারই হাতে। তাই লাফিয়ে পড়লাম আমি। ওরা চেষ্টা করলো আমাকে আবার ট্রেনে তুলে নিতে, এবং এই ভালো লোকটি যদি আমাকে নিয়ে এসে ঘোড়ার গাড়িতে তুলে এখানে নিয়ে না আসতো তাহলে নির্ঘাত ওরা আমাকে জবরদস্ত আমাকে নিয়ে যেত। এক মনে সকলেই এই ভয়ঙ্কর কাহিনী শুনছিলেন। হোমস নীরবতা ভেঙে বললেন, কিন্তু আমাদের অসুবিধা এখনও কাটেনি। পুলিশের কাজ শেষ হয়েছে বটে, কিন্তু এবার আইনের কাজ শুরু। পেড্রোর বাঘ তার প্রাপ্য শাস্তি পেয়েছিলেন, তবে তক্ষুনি নয়, এই ঘটনার কিছুকাল পরে, মাস 6 পত্তের মল্টাভার মার্কাইস তার সেক্রেটারি দুজনেই স্যাড্রিডের হোটেল এস কিউরিয়ালে নিহত হন। অপরাধটা আরোপিত হয় সন্ত্রাসবাদদের উপর। হত্যাকারীরা ধরা পড়েনি। ইন্সপেক্টর বেন্স এসে বেকার স্ট্রিটে হোমসদের সঙ্গে দেখা করে। সেই সেক্রেটারির কালো চেহারার আর তার মনিবের প্রভুত্বব্যঞ্জক আকৃতির সম্মোহক দৃষ্টির ও রোমশ ভ্রুর এক ছাপানো বৃত্তান্ত দেখান। সুতরাং বিচার যে হয়েছে তাতে আর সন্দেহ রইল না, যদিও বিলম্বে হলো। এখানেই শেষ হলো স্যার আর্থার কোনান ডয়েলের লেখা শার্লক হোমস থেকে হিজ লাস্ট বাউ সিরিজের উইস্টেরিয়া লজের দ্বিতীয় এবং শেষ পর্ব। গল্প স্বল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।